স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম সেমিস্টারের ইতিহাস এমডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স হিসাবে নিয়েছো, তাদের ইতিহাস এমডিসিতে কি রয়েছে, অর্থাৎ তাদের সিলেবাস কি এবং তাদের প্রশ্নের ধরন কি রকম হবে সে বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রী এমডিসি হিস্ট্রি নিয়েছো তাদের সিলেবাসে রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস, অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত যে প্রাচীন বাংলার যে ইতিহাস রয়েছে সেই বিষয়টি তোমাদের পড়তে হবে। সবার প্রথমে আমি তোমাদের যে এমডিসি সিলেবাসের যে নাম্বার ডিভিশন রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা হবে 50 নম্বরের এমডিসি সিলেবাসের উপরে। এখানে 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসাবে, অর্থাৎ এই 10 নম্বরের বিভাজন হবে ক্লাস উপস্থিতির জন্য 5 এবং ক্লাস পারফরমেন্সের জন্য থাকবে 5 নম্বর। বাকি যে 40 নম্বর রয়েছে সেই 40 নম্বরের উপরে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় 3টে ক্যাটাগরির কোশ্চেন্স থাকবে। ক্যাটাগরি 1 অর্থাৎ বড় প্রশ্ন, ক্যাটাগরি 2 অর্থাৎ মাঝারি এবং ক্যাটাগরি 3 এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ক্যাটাগরি 1-এ 10 নম্বরের 4টি কোশ্চেন্স থাকবে, যেখান থেকে তোমাদের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির গাইডলাইন অনুসারে তোমাদের এই 10 নম্বরের কোশ্চিন লেখার জন্য শব্দ সংখ্যা বরাদ্দ রয়েছে 350টি। ক্যাটাগরি 2 অর্থাৎ মাঝারি মাপের যে কোশ্চিনস রয়েছে সেখানে 5 নম্বরের কোশ্চিনস থাকবে, যেখানে এখানেও 4টি কোশ্চিনস থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 2টো কোশ্চিনের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 10 নম্বরের। তাহলে টোটাল হলো 30 নম্বর। বাকি 10 নম্বরের 10টি এমসিকিউ কোশ্চিনস থাকবে বা মাল্টিপল চয়েস কোশ্চিনস থাকবে, তোমাদের 10টি কোশ্চিনেরই অ্যান্সার করতে হবে। এই টোটাল 40 নম্বরের তোমাদের রিটেন এবং 10 নম্বরের তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হবে। নেক্সট আমি এবার তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে যে বিভাজন রয়েছে সেখানে 3টে মডিউল রয়েছে। মডিউল 1-এ যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রাচীন বাংলার যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ প্রাচীন বাংলার যে ভৌগোলিক বিভাজনগুলো রয়েছে সে বিষয় সংক্রান্ত একটি সাব ইউনিটে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে এই প্রাচীন বাংলার ইতিহাস জানার জন্য আমরা কি উপাদান ব্যবহার করি তার উপরে নেক্সট পার্টটি আলোচনা রয়েছে। এই দুটোই তোমাদের মডিউল 1-এর সিলেবাসের মধ্যে রয়েছে। নেক্সট মডিউল 2-তে তোমাদের রয়েছে রাজনৈতিক ইতিহাস, যেখানে আমরা নেক্সট আলোচনা করব, এবং মডিউল 3-তে রয়েছে সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি নিয়ে ইতিহাস প্রাচীন বাংলা। সবার ফার্স্ট আমি মডিউল 1-কে নিয়ে আলোচনা করব। দেখো, মডিউল 1-এ বেসিক্যালি যেটা রয়েছে প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় তোমরা এখান থেকে জানতে পারবে। বেসিক্যালি আমরা যে বাংলা বলতে, অর্থাৎ সেটা অবিভক্ত বাংলা, অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চল নিয়ে গড়ে উঠেছে যে অবিভক্ত বাংলা, এই বাংলা শব্দটি উল্লেখ আমরা অনেক পরে পাই। প্রাচীন বাংলায় এই অঞ্চলটিতে আমরা দেখেছি বেশ কতগুলো জনপদকে। জনপদ শব্দের অর্থ কি? দেখো, জন যুক্ত পদ, অর্থাৎ জন অর্থাৎ ট্রাইব, অর্থাৎ যেখানে মানুষ বসবাস করছে সেগুলোকে জনপদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরকম প্রাচীন বাংলায় আমরা বেশ কতগুলো জনপদের উল্লেখ পাই, যেমন পুণ্ড্রবর্ধন, গৌড়, রাঢ়, সমতট, হ্যারিকেল। এখানে আমি একটি ম্যাপে তোমাদের দেখিয়েছি। দেখো, এই যে তোমার বাংলার যে জনপদগুলো গড়ে উঠেছে, এই বাংলার জনপদগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই এখানে একটা বাংলাদেশের ম্যাপের উপরে এই ম্যাপটি করা হয়েছে। আসলে অবিভক্ত বাংলা ওয়েস্ট বেঙ্গলেরও এই পার্টটা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি দেখছি, যে দেখো নদী বা যে এই অঞ্চলের যে ভৌগোলিক
যে অবস্থান তার উপর ভিত্তি করে আমরা বেশ কতগুলো জনপদ দেখতে পাচ্ছি। যেমন পুণ্ড্রবর্ধন, এগুলোকে কি বলা হচ্ছে? জনপদ। পুণ্ড্রবর্ধন বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটি উত্তরবঙ্গে অবস্থান করছে বর্তমান। গৌড় মুর্শিদাবাদ এবং মালদাহ জেলাকে নিয়ে গড়ে উঠেছে। রাঢ় পশ্চিমবঙ্গের যে বীরভূম এই অঞ্চলগুলো, বাঁকুড়া অর্থাৎ লাল মাটির যে অঞ্চলগুলো রয়েছে সেখানে রাঢ় অঞ্চল গড়ে উঠেছে। সমতট বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী জেলা। হ্যারিকেল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছে। এই জনপদগুলোর উল্লেখ আমরা কিন্তু প্রাচীন বাংলার বিভিন্ন সাহিত্যে পেয়ে থাকি। এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এবছরের জন্য প্রাচীন বাংলার যে ভৌগোলিক বিভাগগুলো রয়েছে তার উপরে একটি বড় কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা এই বিভাজনটা ভালো করে পড়বে। আমি নেক্সট ভিডিওতে এর উপরই বিস্তারিত আলোচনা করব। দেখো, মডিউল ওয়ানের আরেকটি পার্ট রয়েছে যেখানে হচ্ছে উৎস বা সোর্স, অর্থাৎ আমরা এই যে প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে যে পড়ব তার উৎসটা কোথায়, অর্থাৎ কোথা থেকে আমরা এই ইতিহাস জানতে পারছি। সাধারণভাবে সোর্স কি? সোর্স হচ্ছে যার উপর ভিত্তি করে ঐতিহাসিকেরা ইতিহাস রচনা করে, সেটাকে আমরা এক কথায় সোর্স বলতে পারি। এই সোর্সকে মূলত দুটো ভাগে বা ইতিহাসের উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান এবং আর একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তো দেখো, ফার্স্টলি আমি তোমাদের সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করছি, তারপরে প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করছি। দেখো, সাহিত্যিক উপাদানের মধ্যে অর্থাৎ সমকালীন বাংলায় প্রাচীন বাংলাকে জানতে আমাদের যে সাহিত্যিক উপাদানগুলো সাহায্য করেছে তার মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদের অন্যতম উপাদান। এছাড়াও সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এছাড়াও কালিদাসের রঘুবংশ ইত্যাদি যে সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা প্রাচীন বাংলার রাজনীতি, প্রাচীন বাংলার অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এই জায়গাগুলো থেকে এমসিকিউ কোশ্চেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্যাটাগরি 2 এর কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে। যেমন কোন সাহিত্য কে রচনা করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। নেক্সট দেখো, আমরা দেখতে পাচ্ছি যেমন এই সাহিত্যিক উপাদানকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি? যেমন যারা আমাদের দেশের যে লেখকরা যে বা ঐতিহাসিকেরা যে সাহিত্যগুলো রচনা করেছে সেগুলোকে আমরা বলি দেশীয় সাহিত্য। যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, সন্ধ্যাকর নন্দীর রামচরিত ইত্যাদি থেকে আমরা কিন্তু প্রাচীন বাংলার জানতে পারি। যেমন রামচরিত থেকে আমরা পাল আমলে এই তোমাদের টাইম পিরিয়ডে রয়েছে কৈবর্ত বিদ্রোহ কথা আমরা জানতে পারি। তারপর সেন যুগে গীত গোবিন্দ থেকে আমরা সেন যুগের ইতিহাস জানতে পারি। আচ্ছা, অর্থশাস্ত্র থেকে বাংলার যে কাপড়, মসলিন, তাঁত, হ্যাঁ, বাংলার যে মৌর্য যুগের যে অর্থনীতির সময় বাংলা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা কিন্তু আমরা অর্থশাস্ত্রে পাই। তাহলে এই সাহিত্যগুলো কিন্তু আমাদের বিশেষভাবে সাহায্য করে ইতিহাস রচনা করতে। ঠিক একইভাবে বেশ কিছু বিদেশি সাহিত্য অর্থাৎ বিভিন্ন পর্যটক হতে পারে, তারা ভারতবর্ষে এসেছে। যেমন হিউয়েন সাং, তার সি ইউকি গ্রন্থ থেকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস জানতে পারি। এছাড়াও পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি অন্যতম গ্রন্থ, যেখান থেকে আমরা তৎকালীন সময়ের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। তো এই সাহিত্যিক উপাদানগুলো তোমাদের পড়তে হবে। গত বছর আর্কিওলজিক্যাল সোর্স থেকে একটা কোশ্চিন এসেছে, এবার সাহিত্যিক উপাদানের উপরে কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান মানে কি? সমসাময়িক টাইমে অর্থাৎ সেই টাইমে অর্থাৎ প্রস্তর গাত্রে কেউ লিখে গেছে, যেগুলোকে আমরা শিলালেখ বলি। তো সমসাময়িক পিরিয়ডের মুদ্রা, যেখান থেকে আমরা ইতিহাস জানতে পারি। বা তোমার হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের তাম্র শাসন। যেমন আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন পাহাড়পুর মহাস্থানগড় লিপি। মহাস্থানগড় লিপি এটা বলা যেতে পারে বাংলার প্রাচীনতম লিপি, মহাস্থানগড় শিলালেখ, যেটা কপারের উপরে লেখা হয়েছে। এবং এখান থেকে কিন্তু আমরা মৌর্য শাসনে, বাংলায় যে মৌর্য শাসনের ইতিহাস আমরা জানতে পারছি। এছাড়াও পাল রাজাদের বিভিন্ন দানপত্রগুলো রয়েছে, যেমন খালিমপুর তাম্র শাসন, যেখান থেকে আমরা জানতে পারছি বাংলায় প্রাপ্ত পাল রাজাদের আমলে বাংলার যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাস, এখান থেকে আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ দলিল। এছাড়াও বিভিন্ন মুদ্রা।
যদিও বা প্রাচীন বাংলায় আমরা যদিও আমরা প্রথম দিকে প্রাচীন বাংলায় যে মুদ্রাগুলো পেয়েছিলাম সেগুলো 5 মার্ক কয়েন বা ছাপযুক্ত মুদ্রার আমরা কিছু নিদর্শন পেয়েছি। শশাঙ্কের আমলে আমরা কিছু স্বর্ণ মুদ্রা পেয়েছি, তবে সেখানে আমরা কোনো কিন্তু রাজার প্রতিকৃতি বা রাজার টাইম পিরিয়ড ইত্যাদির উল্লেখ কিন্তু নেই। তবে ষাঁড় এবং শৈবের ছবি ইত্যাদি কিন্তু আমরা শশাঙ্কের মুদ্রায় পেয়েছি, যেখান থেকে তার রিলিজিয়াস অর্থাৎ তার ধর্মীয় চিন্তা ভাবনা, তার শৈব ধর্মের প্রতি তার অনুরাগ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট আমাদের আরো কিছু মুদ্রা, যেমন কড়ি, হ্যাঁ, গুপ্ত যুগে, হ্যাঁ, সেই কড়ি থেকে আমরা হিস্ট্রি জানতে পারি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মুদ্রা আমাদের তৎকালীন সময়ের অর্থনীতি, বাণিজ্য, হ্যাঁ, এবং সামাজিক অর্থনৈতিক জীবন, পলিটিক্যাল হিস্ট্রি জানতেও আমাদের সাহায্য করে। তো দেখো, এখানে আমি সংক্ষেপে আলোচনা করলাম, পরবর্তীতে আরো বিস্তারিত আসবে। তো এখানে দেখো আমাদের উৎসগুলোর মধ্যে আমাদের দুই ধরনের উৎস রয়েছে, সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক উৎস, এটা তোমাদের মডিউল 1-এ রয়েছে। তাহলে মডিউল 1-এর দুটো সাব ইউনিট রয়েছে, একটাতে আমরা ভৌগোলিক বিভাজন, অন্যটিতে আমরা সোর্সেস জানবো। দেখো মডিউল 2, এই জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। এখানে পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে আলোচনা রয়েছে। দেখো এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকে আমরা যদি ধরি, হ্যাঁ, তাহলে একদম সেন রাজবংশ পর্যন্ত যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা এই পার্টে রয়েছে বাংলার পার্সপেক্টিভে। দেখো মৌর্য যুগ থেকে যদি আমরা আলোচনা করি, টাইম পিরিয়ড যদি তুমি দেখো, 3rd সেঞ্চুরি, খ্রিস্টপূর্ব 3য় শতক অর্থাৎ 3rd সেঞ্চুরি বিসি, এই টাইম পিরিয়ডে মৌর্যরা বাংলাকে একটি প্রান্তিক প্রদেশ হিসেবে তারা দেখেছে, এবং তাদের কিন্তু এখানে বিশেষত শাসন ক্ষমতা কিন্তু তাদের ন্যস্ত ছিল। নেক্সট আমরা পরবর্তীকালে তোমার হচ্ছে গুপ্ত যুগে এসেও আমরা দেখেছি পুণ্ড্রবর্ধন ভুক্তির কথা আমরা পেয়েছি। পাল যুগেও আমরা মহাস্থানগড় লিপি থেকে যে জানতে পারি যে, সরি, মৌর্য যুগেও আমরা মহাস্থানগড় লিপি থেকে জানতে পারি যে বাংলা মৌর্যদের অধীনে ছিল। এছাড়াও আমরা পরবর্তীকালে গুপ্ত যুগে এসে আমরা দেখতে পাই যে সমুদ্রগুপ্ত তোমার হচ্ছে বাংলাকে জয় করেছিলেন, এবং পুণ্ড্রবর্ধন ভুক্তির কথা উল্লেখ রয়েছে। এছাড়াও অবশ্য বলা হয়েছে সমতট, হুম, যেখানে এই অঞ্চলটা বাংলার আরেকটি জনপদ, এটি কিন্তু গুপ্তদের অধীনে ছিল না। তো বাংলার পার্সপেক্টিভে আমরা যদি দেখি, অর্থাৎ 3rd সেঞ্চুরি বিসি এবং 4th সেঞ্চুরি এডি, গুপ্তা পিরিয়ড, এই টাইম পিরিয়ড গুলোতে আমরা দেখছি যে বাংলা কিন্তু, যে উত্তর ভারতের যে বড় বড় শক্তিগুলো রয়েছে বা বড় সাম্রাজ্য মৌর্য এবং গুপ্তদের আন্ডারে কিন্তু বাংলা তাদের শাসন করেছে, তার প্রমাণ আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদানে পেয়েছি। নেক্সট বাংলার প্রথম সার্বভৌম নরপতি, আমরা 7ম শতকের উত্থান ঘটি সাধারণভাবে শশাঙ্ক, হ্যাঁ, যার টাইম পিরিয়ড 606 থেকে 637 খ্রিস্টাব্দ হিসাবে আমরা তোমার হচ্ছে কি বলে ধরে মানে আমাদের বর্ণনা করতে হয়। তো তিনি কিন্তু গৌড়ের স্বাধীন শাসক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। এবং শুধু তাই নয়, এই টাইমে তোমরা জানো যে কন্নৌজকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী একটা সংগ্রাম উত্তর ভারতে আমরা দেখেছি, এবং সেই জায়গায় কিন্তু হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারছি। এবং শুধুমাত্র এই গৌড়কে কেন্দ্র করে যে শশাঙ্কের উত্থান, তিনি কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকেননি, তিনি উড়িষ্যা এবং গঞ্জাম পর্যন্ত কিন্তু নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। অর্থাৎ গৌড়কে কেন্দ্র করে, গৌড় একটা জনপদকে কেন্দ্র করে বা প্রদেশকে কেন্দ্র করে বা ভুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্য কিন্তু ধীরে ধীরে বাংলার একটা বৃহৎ অঞ্চল ধরে শাসন করেছিল। এবং এই শশাঙ্ক টাইম পিরিয়ড কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম মৌর্য যুগ, গুপ্ত যুগ এবং শশাঙ্ক। শশাঙ্কের পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ ইভেন্টস যেটা পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকাল, দেখো এখান থেকে শশাঙ্কের কৃতিত্ব, তার শাসনকাল বা বাংলার প্রথম সার্বভৌম রাজা ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু তোমাদের এই জায়গা থেকে কোশ্চেন্স হতে পারে। নেক্সট দেখো শশাঙ্কের পরবর্তীকালে মডিউল 2 আমরা নিয়ে আলোচনা, মডিউল 2-ই আলোচনা রয়েছে পলিটিক্যাল হিস্ট্রি। তারপরে বাংলায় যে আসে সেটা হচ্ছে মাৎসান্যায় পরিস্থিতি, প্রায় 100 বছর একটা অরাজক পরিস্থিতি। মাৎসান্যায় কেন বলা হচ্ছে? কারণ দেখো পুকুরে যেমন বড় মাছরা ছোট মাছকে গিলে খায়, ঠিক সেই রকমই বাংলার একটা কিন্তু
পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অর্থাৎ অভিজাতরা, যারা অর্থশালী, যারা বৃত্তভোগী, তারা কিন্তু গরিবদের উপর শোষণ চালিয়েছিল। তো এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য খ্রিস্টীয় অষ্টম শতকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার প্রথম নির্বাচিত রাজা গোপাল তিনি আসছেন, যিনি জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছেন। এবং পাল সময়ে আমরা এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পাল আমলে আমরা বাংলার পলিটিক্যালি যেমন উন্নতি ঘটেছিল, রাজনৈতিক ক্ষেত্রে যেমন উন্নতি ঘটেছিল, ঠিক একইভাবে সমাজ, অর্থনীতি এবং সাংস্কৃতিক জীবনেও কিন্তু এদের প্রভাব কিছু কম নয়। এই যুগের শ্রেষ্ঠ রাজা পরীক্ষা কোশ্চিন আসতে পারে। হ্যাঁ, পাল বংশের উত্থান এবং ধর্মপালের কৃতিত্ব বা দেবপালের কৃতিত্ব আলোচনা করো, বা তাদের রাজনৈতিক যে বিস্তার রয়েছে সে বিষয়ে সংক্রান্ত আলোচনা পরীক্ষার পার্সপেক্টিভে আসতে পারে। এই পাল বংশের পরবর্তীকালে বাংলায়, অর্থাৎ আমরা দেখলাম কি খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়, এবং অষ্টম থেকে যে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তোমার ইয়ে একাদশ শতক পর্যন্ত পালরা রাজত্ব করেছে, এবং তারপরে একাদশ থেকে ত্রয়োদশ শতকের শুরু একদম, অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শতকটা পুরোটাই রাজত্ব করেছে সেন রাজবংশ। এই সেন রাজবংশ বেসিক্যালি এরা পালদের পতনের পর এই অঞ্চলটাতে দক্ষিণ ভারত থেকে এসেছিল বলে অনেকে মনে করেছেন, তবে সেনদের উত্থান নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে। তো লক্ষণ সেনকে এখান থেকে কোশ্চিন আসতে পারে যে লক্ষণ সেনের কৃতিত্ব আলোচনা করো, এবং সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেন, তার গুরুত্বপূর্ণ যে সেন রাজারা রয়েছে বল্লাল সেন, লক্ষণ সেন, এ বিষয়ে তোমাদের বিস্তারিত এই জায়গাটায় আমি ভিডিও নিয়ে আসব। তো দেখো, ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান, এই টাইমে কালচারের ক্ষেত্রে একটা বিশেষ পরিবর্তন ঘটে। এই সেন রাজাদের আমলে বাংলার অবস্থা কেমন ছিল সেটি আলোচনা করতে হবে। এই গেল তোমাদের মডিউল 2। অর্থাৎ মডিউল 2 তে কি কি থাকবে? মৌর্যদের এবং গুপ্তদের অধীনে বাংলার কন্ডিশন কেমন ছিল, রাজনৈতিক অবস্থা। 2, শশাঙ্ককে কেন্দ্র করে আলোচনা। নেক্সট, পাল যুগে বাংলার অবস্থা, রাজনৈতিক অবস্থা, এবং সেন যুগে বাংলার রাজনৈতিক অবস্থা, ইত্যাদি বিষয়গুলো তোমাদের মডিউল 2 তে রয়েছে। নেক্সট আরেকটি মডিউল রয়েছে তোমাদের সিলেবাসে, সেটি হচ্ছে মডিউল 3। মডিউল 3 তে কি দেখো, সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি, কোন টাইম পিরিয়ড, সেই বাংলার, প্রাচীন বাংলার প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একদম সেন রাজবংশ পর্যন্ত বাংলার সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। এবং বর্ণা সিস্টেম পরীক্ষার পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট, কালচার ইত্যাদি বিষয়গুলো রয়েছে। চলো তাহলে এবার মডিউল 3 নিয়ে আলোচনা করা যাক। দেখো, মডিউল 3 তে এই টাইমে সমাজে আমরা বিভাজন দেখতে পেয়েছি। কি বেসিক্যালি আমরা দেখতে পেয়েছি বাংলার পার্সপেক্টিভে সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে ব্রাহ্মণ, মাঝখানে রয়েছে কায়স্থ বা বৈদ্য এবং অন্তজ শ্রেণী। পাল যুগে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটেছিল আমরা দেখেছি, হ্যাঁ, এবং তার পাশাপাশি সেন যুগে এসে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটেছিল, এবং এখানে কৌলিন্য প্রথা চালু হয়েছিল, হ্যাঁ, তো লক্ষণ সেনের নেতৃত্বে। তো এই যে বিষয়, অর্থাৎ তৎকালীন সময়ে সমাজের স্ট্র্যাটিফিকেশন কি ছিল, স্তরায়ন কি ছিল, বর্ণা সিস্টেম কেমন ছিল, হ্যাঁ, লক্ষণ সেনের টাইমে এসে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থানে কি ভূমিকা পালন করেছিল, কৌলিন্য প্রথা কি, সমাজে সব মানুষ কি সমান ভূমিকা পালন করতো নাকি অস্পৃশ্যতা ছিল, ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ সামাজিক অবস্থা সম্পর্কে বিস্তৃত আলোচনা তোমাদের সিলেবাসে রয়েছে। তোমরা মনে রাখবে, ভৌগোলিক মডিউল 1 থেকে একটা কোশ্চেন্স, মডিউল 2 থেকে দুটো কোশ্চেন্স, এবং মডিউল 3 থেকে একটা কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টোটাল যে তোমার 4টে কোশ্চেন্স, সেই 4টে কোশ্চেন্সের ডিভিশনটা এইভাবে হতে পারে। তো দেখো, কালচারের দিক থেকে আমাদের সমাজ পড়তে হবে, সমাজে বর্ণভেদ ব্যবস্থা কেমন ছিল প্রাগৈতিহাসিক কাল থেকে একদম লক্ষণ সেনের টাইম পিরিয়ড পর্যন্ত, আমাদের এই বিস্তৃত আলোচনা এখানে করতে হবে। এবং এইখানে একটা কোশ্চেন্স হতে পারে, প্রাচীন বাংলার সমাজ কাঠামোয় বর্ণ জাতি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। তাহলে পুরো টাইম পিরিয়ডকে ধরে তোমার কিন্তু আলোচনা করতে হবে, এবং পরীক্ষার পার্সপেক্টিভে এই কোশ্চেন্সটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মডিউল 3 তে অর্থনীতি, শিল্প এবং সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। তোমরা জানো যে বাংলার অন্যতম বাণিজ্য বন্দর তাম্রলিপ্তের কথা আমরা উল্লেখ পেয়েছি অর্থশাস্ত্রে। এছাড়াও এখানকার কৃষি প্রধান অঞ্চল, উর্বর মাটি, যার ফলে অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর হয়, হ্যাঁ, এখানকার অর্থনীতি কিন্তু বেশ সুদৃঢ় ছিল, এবং যে কারণেই কিন্তু মৌর্য এবং গুপ্ত যুগের অন্যতম আকর্ষণ ছিল বাংলা।
নেক্সট, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও আমরা বৌদ্ধ ধর্মের প্রসার এবং শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রেও আমরা বিশেষ অবদান প্রাচীন বাংলায় দেখতে পাই। এই টাইমে নালন্দা, বিক্রমশিলার মতো যে বড় বড় মহাবিহারগুলো সেগুলো নির্মিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি আমরা এই টাইমে দেখতে পেয়েছি। এছাড়াও পাল যুগে শিল্পকলার ক্ষেত্রেও আমরা কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করেছি। এখান থেকে একটা কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে যে পাল ও সেন যুগের চিত্রকলা এবং স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কি। আমি তোমাদের যে কয়েকটি কোশ্চেন্স দেখেছি প্রত্যেকটি কোশ্চেন্স এর উপরে ভিডিও আসতে চলেছে। নেক্সট দেখো, এই হলো আমাদের মডিউল 3। অর্থাৎ আমি যদি পুরো বিষয়টাকে একটু সামারাইজ করি, তাহলে মডিউল 1-এ আমাদের সোর্সেস অর্থাৎ উপাদান এবং ভৌগোলিক বিভাজন, মডিউল 2-তে পলিটিক্যাল হিস্ট্রি বা রাজনৈতিক ইতিহাস, এবং মডিউল 3-তে সমাজ, অর্থনীতি এবং সাংস্কৃতিক ইতিহাস নিয়ে আলোচনা রয়েছে। টাইম পিরিয়ড প্রাগৈতিহাসিক কাল থেকে তোমার হচ্ছে একদম ত্রয়োদশ শতক পর্যন্ত, অর্থাৎ লক্ষণ সেনের আমল পর্যন্ত তোমাদের পড়তে হবে প্রাচীন বাংলাকে কেন্দ্র করে। এই হলো তোমাদের সিলেবাসের সম্পূর্ণ আলোচনা। এবার দেখো, কোশ্চেন্স এর অ্যান্সার করার জন্য তোমাদের যে জায়গাগুলোতে ফোকাস দিতে হবে, ক্যাটাগরি 1-এর জন্য শশাঙ্ক, পালা, শিল্পকলা, ভৌগোলিক বিভাজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। শর্ট নোটের জন্য মাৎস্যান্যায়, তাম্রলিপ্ত, চর্যাপদ, নালন্দা, বিক্রমশিলা, মহাবিহার, গৌড় ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমাদের পড়তে হবে। শশাঙ্ক, যেহেতু গতবার শশাঙ্ক বড়তে এসেছে, তাই এবার ছোটতে আসার বা ক্যাটাগরি 2-তে মাঝারি মাপের কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে। ক্যাটাগরি 3 অর্থাৎ এমসিকিউ এর জন্য রাজধানী, সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, কোথায় কোন প্রত্নতত্ত্ব পাওয়া গেছে, হ্যাঁ, যেমন মহাস্থানগড় শিলালিপি, হ্যাঁ, রামচরিত কার লেখা, অর্থশাস্ত্র কার লেখা ইত্যাদি বিষয়গুলো, হ্যাঁ, হিউয়েনসানের ভ্রমণ বৃত্তান্তটির নাম কি ইত্যাদি বিষয়গুলোর উপরে তোমাদের গুরুত্ব দিতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে কিছু ট্রিপস তোমাদের আমি বলবো, যে অবশ্যই যে কোনো ক্যাটাগরি 1-এর কোশ্চেন্সের একটা ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তো অবশ্যই থাকবে। হ্যাঁ, তোমরা প্যারাগ্রাফ এর যে ফরম্যাটে লিখতে পারো, তবে সাবহেডিং ব্যবহার করবে। সাল এবং বিশেষ বিশেষ জায়গায় হাইলাইট বা আন্ডারলাইন করবে যাতে সুবিধা হয়। পড়ার সুবিধার্থে যখন বাংলার ভৌগোলিক বিভাজন পড়বে তখন অবশ্যই প্রাচীন বাংলার ম্যাপ ব্যবহার করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা যদি এই বিষয়ের উপরে এমডিসি সিলেবাসের নোটস নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে।